উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি AHM রুহুল আমিন, সিনিয়র শিক্ষক। আমার নামের সংকেত তোমরা যদি দেখবা সিলেবাসে, সেটা হলো RA, অর্থাৎ রুহুল আমিন। তোমরা রুটিনে RA দেখবে। তো বন্ধুরা, তোমাদের সাথে জীববিজ্ঞান ও টিস্যু এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এটা হলো জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। প্রথমে আসে জীবকোষ। কোষ কাকে বলে তোমরা নিশ্চয়ই পড়েছ ছোটো ক্লাসগুলোতে। জীবদের গঠন একককে কোষ বলে। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই বইয়ের ভাষায়, তাহলে আমরা বলবো এভাবে: বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কোষ বলে। এই সংজ্ঞাটা কার? যিনি দিয়েছিলেন লুই এবং সিকেভিজ। কত সালে? 1969 সালে। তো আমরা যদি এটাকে ছোট কথায় বলি, তাহলে বলবো জীবদেহের গঠন একক। জীবদেহের গঠন একক। জীবদেহের গঠন একক। এটাকে একককে কি বলবো আমরা? কোষ। গঠন একককে বলে কোষ। জীবদেহের গঠন একককে বলে কোষ। যদি আমরা এভাবে চিন্তা করি, ধরো একটা বড় বিল্ডিং, একটা দেয়াল। এই দেয়ালটা কি দিয়ে তৈরি হয়েছে? এক একটা ইট দিয়ে। এক একটা ইটের উপর আরেকটা ইটের গাঁথুনি দিয়ে তৈরি হয়েছে দেয়াল। এই দেয়াল তৈরি হতে কি লেগেছে? ইট। ইট হলো এই দেয়ালের একক। আর সেই একটা, দুইটা, তিনটা দেয়াল হয়ে একটা কক্ষ বা একটা রুম তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমাদের জীবদেহের যে গঠন একক অর্থাৎ কোষ, সেই কোষ নিয়ে তৈরি হয়েছে অনেকগুলো কোষ নিয়ে কলা। সেই কলাগুলো নিয়ে তৈরি হয়েছে অঙ্গ। সে অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয়েছে তন্ত্র। অনেকগুলো তন্ত্র নিয়ে তৈরি হয়েছে জীবদেহ। এটা হলো উন্নত জীব যারা, তাদের কথা আমি বলছি। তারপর হলো কোষের প্রকার ভেদ। আমরা কোষ বুঝলাম, কোষ কি? সকল জীবকোষ একরকম নয়, এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে। আকৃতি ও কাজের পার্থক্য দুইটাই আছে। যেমন গঠনগত পার্থক্য, ঠিক তেমনি আকৃতি এবং কাজের প্রকৃতি দুই রকমের আছে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই রকমের। একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। আমরা দুই রকমের কোষ বললাম, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আদি কোষ আর হলো প্রকৃত কোষ। এটা কার উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ নিউক্লিয়াস কি আছে কি নাই তার উপর ভিত্তি করে একটা হলো আদি কোষ আর একটা হলো কি বলো? প্রকৃত কোষ। আদি কোষ বা পাককেন্দ্রিক কোষ, প্রোক্যারিওটিক সেল, এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই। এজন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিওলাস বস্তু যেমন সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। নীলাভ, সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়। তাহলে আমরা যেটা আদি কোষ বললাম, একদম পাককেন্দ্রিক কোষ। এই আদি কোষ কোথায় পাওয়া যায় বললাম? নীলাভ, সবুজ শৈবাল। আদি কোষ কি থাকে না? নিউক্লিয়াস সুগঠিত নয়।
দ্বিতীয় যে কোষটা প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, ইউক্যারিওটিক সেল। একটা হলো প্রোক্যারিওটিক সেল, একটা হলো ইউক্যারিওটিক সেল। তো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, এইসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি, যেটাকে আমরা ইংরেজিতে বলি নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত থাকে। এইসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এই ধরনের হয়। তাহলে আমরা দুই ধরনের কোষ শুনলাম, একটা হলো আদি কোষ ইউক্যারিওটিক, একটা হলো প্রোক্যারিওটিক সেল, একটা হলো ইউক্যারিওটিক সেল। যেটা আদি কোষ সেটা হলো প্রোক্যারিওটিক সেল, আর যেটা তোমার প্রকৃত কোষ সেটা হলো ইউক্যারিওটিক সেল। এই তো গেল কিসের উপর ভিত্তি করে? এই ভিত্তিটা হলো কি? ভিত্তিটা হলো তোমার নিউক্লিয়াস সুগঠিত কিনা এর উপর ভিত্তি করে। এখন আসি আমরা কাজের ভিত্তিতে। প্রকৃত কোষ দুই ধরনের, দেহকোষ এবং জননকোষ। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ হলো দুই ধরনের, একটা হলো দেহকোষ আর একটা হলো জননকোষ। কাজের ভিত্তিতে, এটা কার ভিত্তিতে? কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর হলো দেহকোষ, আর হলো কি জননকোষ। তাহলে এক হলো দেহকোষ আর এক হলো জননকোষ। দেহকোষ যেটা আমরা কথায় বুঝি, দেহ তৈরি হয়, দেহ গঠন করতে যে কোষ দরকার হয়, দেহ গঠনে যেটা সহায়তা করে সেটা হলো দেহকোষ। যেমন আমাদের হাত, আমাদের পা, আমাদের কান, আমাদের নাক, চোখ, বিভিন্ন ধরনের যে অঙ্গ, এগুলো যেই কোষ দিয়ে তৈরি হয় সেটা হলো দেহকোষ। আর একটা হলো জননকোষ। তো জননকোষের মধ্যে তার উদাহরণ আমরা দিতে পারি ডিম্বাণু এবং শুক্রাণু। দেহকোষ বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। আর জননকোষ যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে জননকোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জননকোষের বিভাজন ঘটে এবং জননকোষ উৎপন্ন হয়। তো আমরা দুইটা কথা খুব মনোযোগ দিয়ে শুনলাম। একটা হলো দেহকোষ আর একটা হলো জননকোষ। দেহকোষ তৈরি যে প্রক্রিয়া সেটা হলো মাইটোসিস, কোষ বিভাজন। আর জননকোষ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটা হলো মিওসিস, কোষ বিভাজন। তোমরা অষ্টম শ্রেণীতে মাইটোসিস এবং মিওসিস, কোষ বিভাজন পড়ে এসেছো। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরেও তোমরা বইটা ভালো করে দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে একটা দেহকোষ আর কি বললাম আমরা? জননকোষ। এবার আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ এ নিয়ে একটু তোমাদেরকে ধারণা দেব। বন্ধুরা, তোমরা তোমাদের মূল যে বই, সেই বইয়ের যে 20 পৃষ্ঠা, এই 20 পৃষ্ঠায় উদ্ভিদ কোষ এর অঙ্গাণু এবং প্রাণী কোষ তার যে অঙ্গাণু, এগুলো চিত্র আঁকা আছে। তোমাদের কাজ হলো তোমরা কী করবে? এই চিত্রটা আঁকবে খাতায় এবং তার ডান পাশে তার লেবেলিংটা তোমরা কী করবে? দেখাবে আমাকে। আমরা এই কথাগুলো আবার বলবো, বারবার বলবো, যে একটা হলো উদ্ভিদ কোষ আর একটা হলো তোমার প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষের যে মূল যে কোনো কথা বা কোষ বললে উদ্ভিদ বা প্রাণী, আমরা যেটা কোষ আঁকি তার মূল অঙ্গাণুর মধ্যে কি বলবো? প্রকৃত কোষ যেহেতু তার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, তারপরে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, অন্তঃকোষীয় ফাঁক, এরপর আছে প্লাজমা মেমব্রেন,
সাইটোপ্লাজমিক মসৃণ ও এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এই ধরনের বিভিন্ন অংশগুলো থাকবে। আর থাকবে কোষ গহ্বর, কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর সাধারণত উদ্ভিদ কোষে থাকবে, কিন্তু প্রাণী কোষে থাকবে না। আর তুমি প্রাণী কোষের যদি অঙ্গাণুগুলা শুনতে চাও, সেটা হবে মাইক্রোভিউলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, সেন্ট্রোসোম, নিউক্লিয় পর্দা, নিউক্লিউলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম। তো আমরা আশা করব এই অঙ্গাণুগুলো দেখার সাথে সাথে তোমরা যদি কোষটাকে দেখো, অর্থাৎ চিত্রটা তোমরা যদি আঁকো, তাহলে এটা বুঝতে তোমার সুবিধা হবে। তো তোমাদের কাজ থাকবে চিত্র আঁকবে। আমরা যখন জুমে ক্লাস নেব, আশা করছি এই মাসের শেষের দিকে নেওয়া যাবে, বা এ মাসের 15 তারিখের পরে নেওয়ার আমাদের এরকম পরিকল্পনা আছে। তো জুম ক্লাস হলে সুবিধা হবে কি, আমি তোমাদের ক্লাসটা দেখতে পাবো, তোমাদেরকে দেখতে পাবো। তোমরা যদি কোনো হোমওয়ার্ক করো, সেই হোমওয়ার্কটা আমাকে দেখাতে পারবে। তোমাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হবে যখন আমরা স্কুল খুলব। আশা করি মার্চে স্কুল খুলবে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে শেষের দিকে। তাহলে আমরা শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারবো। শ্রেণীকক্ষে ক্লাস নিলে চিত্রগুলো আমরা দেখাতে পারবো এবং ক্লাসটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো তোমরা বন্ধুরা কী করবে, দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ তোমরা আঁকবে, একে ডাইন পাশে লেবেলিং করবে। আমি জাস্ট তোমাদেরকে একটা সুবিধার জন্য একটু দেখা দিচ্ছি। মনে করো তুমি এরকম কোষ আঁকবে, এরকম কোষটা আঁকলে এখানে তার নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এটা কি, এটা কি, এটা কি, তোমার এই যে মাইটোকন্ড্রিয়া, তোমার এই মাইটোকন্ড্রিয়াগুলো এইভাবে, হ্যাঁ সেম, এই যে লাইসোসোম, তোমার এই যে অংশগুলা, বিভিন্ন অংশগুলা তোমরা এরকম করলে এটা কোন কোষ, এটা লেবেলিং কি, কেমন, মানে কোনটাকে কী বলে, এটাকে কী বলে, এগুলাকে কী বলে, কেমন। এই যে এই পাশে লেবেলিংটা করবে, এই পাশে তোমরা কী করবে, লেবেলিংটা করবে, অর্থাৎ কোনটাকে কী বলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এগুলোর বিভিন্ন অংশগুলো তোমরা কী করবে, লেবেলিং করে আমাকে দেখাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাগুলো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের নিয়ে আবার এগুলো নিয়ে আমরা কথা বলবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।